আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের খায়রুলস বেসিক ম্যাথ বইয়ের সপ্তম এডিশন থেকে প্র্যাকটিস পার্টের ধারাবাহিক সমাধান দিয়ে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল খায়রুলস ম্যাথ চ্যানেলে। তো এর ধারাবাহিকতায় আমরা আজকে ভগ্নাংশ টপিকের প্র্যাকটিস পার্টের সমাধান দিব ইনশাআল্লাহ। আশা করি আগামী কিছুদিনের মধ্যে আমাদের পুরো বইয়ের এই বইয়ের প্রায় 1014 পৃষ্ঠা 1014 পৃষ্ঠার পুরো বইয়ের যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিকের প্র্যাকটিস পার্টের সমাধান আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে আমরা আমাদের চ্যানেলের লিংক দিয়ে দিব। এবং যারা ফেসবুকে যুক্ত হতে চান তারা আমাদের ফেসবুকে খায়রুলস ম্যাথ লিখে সার্চ দিলে আমাদের ফেসবুক পেজের লিংক পেয়ে যাবেন। ইউটিউবে প্রথম কমেন্টে আপনারা আমাদের পেজের লিংক পাবেন। তো এই পুরো বইটা আমরা এবার প্র্যাকটিস পার্টের সমাধানগুলো ভিডিও আপলোড দিতেছি। যারা আমাদের লাইভ ক্লাসে জয়েন করতেছেন তারা আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দিবেন যাতে অন্যরা আমাদের এই ক্লাসগুলো দেখতে পারে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা শুরু করতেছি। হ্যাঁ, আমাদের ভগ্নাংশ টপিকের প্র্যাকটিস পার্টে টোটাল 16টা প্রশ্ন দেওয়া ছিল, সবগুলো প্রশ্ন সমাধান করে দিব ইনশাল্লাহ। এবং এখানে আমরা ভগ্নাংশ অধ্যায়ের সবগুলো নিয়ম কভার করার চেষ্টা করছি। তো 1 নম্বর হচ্ছে কোন সংখ্যার 1/8 2 এর সমান হবে। দেখ কথাটা কিন্তু সহজ, বাট প্রশ্নের সমাধান উত্তর বাইর করতে কিন্তু সময় লাগবে, বোঝার ব্যাপার আছে। হচ্ছে যে 2023 সালের এটা প্রশ্ন, কোন সংখ্যা মানে এই অপশনের মধ্যে কোন সংখ্যা আছে যার 1/8 2 এর সমান। তাহলে x এর 1/8 সমান সমান 2, তাহলে x সমান সমান 8 2 16। তাহলে 1 নম্বর প্রশ্নের आंसर হচ্ছে ঘ 16। 16 এর 8 ভাগের 1 ভাগ সমান সমান হচ্ছে আমাদের 2। ওকে, নেক্সট আসি। প্রথমের প্রশ্ন তো এই জন্য আমরা ইজি দিছি আর কি। 2 নম্বর কি বলছে, কোন সংখ্যাটি ক্ষুদ্রতম। এই ফ্র্যাকশনের ক্ষেত্রে বৃহত্তম এবং ক্ষুদ্রতম ভগ্নাংশ বের করার প্রশ্নগুলা প্রচুর পরিমাণে আসে, ঠিক আছে, এগুলো অবশ্যই গুরুত্ব দিতে হবে। তো আসি যে কোন সংখ্যাটি ক্ষুদ্রতম বের করতে বলছে, আমরা লিখতেছি 7 এর 1 14 এর 3 42 এর 7 28 এর 3। তো আমরা এই 28 বাদে এই তিনটাকে কিন্তু একই হর বিশিষ্ট বানাইতে পারি, কারণ মিল আছে। 7 কে 42 বানাইতে গেলে 6 দ্বারা গুণ করতে হবে, তার মানে 42 এর উপরে 6। 14 কে 42 বানাইতে গেলে 3 দ্বারা গুণ করতে হবে, তার মানে 42 এর উপরে 9, আর 42 এর উপরে আগে থেকে 7 আছে। কিন্তু 28 কে 42 এর লাইনে আনা যাচ্ছে না, ওটাকে আমরা একটু পরে ধরবো। তাহলে কোন সংখ্যাটি ক্ষুদ্রতম। এখন পর্যন্ত আমরা দেখতেছি 42 এর উপর 6, 42 এর উপর 9, 42 এর উপর 7। এর মানে এই দুটা বাদ, এইটা হচ্ছে এখন পর্যন্ত ক্ষুদ্রতম, তার মানে 7 এর একটা ক্ষুদ্রতম। এখন আসি 7 এর 1 আর 28 এর 3 এর মধ্যে 7 কে যদি আমি 28 বানাই 4 দ্বারা গুণ করি, তাহলে উপরে 4 নিচে হচ্ছে 28। তাহলে এই দুটার মধ্যে দেখা যাচ্ছে একটা হচ্ছে 28 এর 4, একটা হচ্ছে 28 এর 3। যেহেতু আমাদেরকে ক্ষুদ্রতমটা বের করতে বলছে, তাহলে এখানে ঘ নাম্বার হচ্ছে অ্যান্সার। তাহলে 2 নাম্বার প্রশ্নেরও অ্যান্সার হচ্ছে ঘ 28 এর উপরে 3। এইভাবে সমহর বা সমলব বানিয়ে আমরা ভগ্নাংশের ছোট বড় বানাইতে পারি। এখন যারা শুধুমাত্র আড়াআড়ি গুণ করার টেকনিক শিখবেন তাদের সমস্যা হবে, এত বড় ভগ্নাংশের এত বড় ডিজিটের আড়াআড়ি গুণ করতে গেলেও অনেক সময় নষ্ট হবে, ঠিক আছে। 3 নম্বরে দেখেন কি বলতেছে, বলছে নিম্নের ভগ্নাংশের কোনটি হাফের চেয়ে বেশি। খেয়াল রাখবেন, হাফ মানে হচ্ছে 50%। ফ্র্যাকশনকে পার্সেন্টের আকারে যদি আমরা চিন্তা করি যে হাফ মানে হচ্ছে 50%, আমরা দেখি এখানে 60 এর 31, আর এটা 60 এর 31 মানে কি অর্ধেকের থেকে বেশি, এটা কিন্তু 50% থেকে বেশি। এটা 65 এর 32, 65 এর অর্ধেক হচ্ছে 32.5, তাহলে এটা কিন্তু 50% থেকে কম।
15-7, 7.5 হলে 50% হতো, এটা আরো কম। 133, 30.5 হলে অর্ধেক হইতো, 50% হইতো, তাহলে এটাও 50% থেকে কম। তাহলে হাফ বা 50% থেকে বেশি শুধুমাত্র ক নম্বর অপশনে আছে। তাহলে 3 নম্বর প্রশ্নটা পুরা লজিক্যাল, এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, আমরা আসি পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। দেখেন প্রশ্নটা স্ক্রিনে দেখেন তো, আপনারা যারা দেখতেছেন নিজে নিজে উত্তর দিতে পারতেছেন কিনা একটু দেখেন, নিজে নিজে পারলে আমরা একটু ফাস্ট করে দিব। তার মানে হচ্ছে 40 ফুট লম্বা একটা বাঁশ এমন ভাবে কেটে 2 ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 3/2 ভাগ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের টোটাল হচ্ছে 40-এর একটা অংশ ছোট একটা অংশ বড়, তাহলে বড় অংশটা হচ্ছে 3 আর ছোট অংশটা হচ্ছে 2। এই 3 আর 2 যোগ করলে হচ্ছে 5 অংশ। এই 5 অংশের ভ্যালু হচ্ছে 40 ফুট। তাহলে এক অংশ সমান সমান 8 ফুট। আর এখানে চাইছে কি ছোট অংশের দৈর্ঘ্য চাইছে, ছোট অংশটা 2 অংশ, তাহলে 2 অংশের দৈর্ঘ্য হবে 8 দুগুণে 16। এইখানে সব থেকে টার্নিং পয়েন্ট হচ্ছে 16 অ্যান্সার। হ্যাঁ, টার্নিং পয়েন্ট হচ্ছে এই 3/2 ভাগ যে ফ্র্যাকশন দেওয়া আছে, এইটা দ্বারা আসলে কি বোঝায় এটা বুঝতে পারা। এইখানে 3/2 দ্বারা বোঝাচ্ছে যে ছোট অংশটা বড় অংশের যার সঙ্গে র এর থাকে সেটা নিচে বসে, আর ছোট অংশ বলতেছে এটা উপরে বসে। তাহলে এখানে বড় অংশটা 3 ভাগ, ছোট অংশটা 2 ভাগ। এই 3 ভাগ আর 2 ভাগ মিলে হচ্ছে 5 ভাগ, যার ভ্যালু হচ্ছে টোটাল অংশ 40 ফুট। তাহলে ভগ্নাংশের অধ্যায়ে আমরা দেখব যে ভগ্নাংশের নিচে উপরে কি আছে, এইটার নাম কি। এই নাম বুঝতে পারলে পরবর্তীতে হিসাব করতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, আশা করি ধরতে পারছেন। আমরা নেক্সটে আসি, 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলতেছে একটা খুঁটির 6/5 অংশ কালো এবং বাকি অংশ সাদা। খুঁটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য 6 মিটার হলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত? এই প্রশ্নটা দেখেন 2024 সালে আসছে, একাধিক পরীক্ষায় আসছে। তার মানে এই টাইপের প্রশ্ন আসে। এই ক্ষেত্রে দ্রুত অ্যান্সার দেওয়ার টেকনিক হচ্ছে ভগ্নাংশটা এবং ভগ্নাংশ বাদে যে সংখ্যাটা আছে এই দুইটা রিলেশন করতে পারা। ঠিক আছে, আচ্ছা, আমরা দেখি তাহলে এখানে পার্থক্য দেখা 6 মিটার সম্পূর্ণ। আচ্ছা, কি বলছে একটা খুঁটির 6/5 অংশ কালো, তার মানে এই খুঁটিটাকে যদি 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ 6 ভাগ করি, তাহলে এই 5 ভাগে হচ্ছে কালো আর বাকি অংশ সাদা, তাহলে এই অংশটা হচ্ছে সাদা। খুঁটির কালো এবং সাদা অংশের পার্থক্য 6 মিটার। এখন কালো হচ্ছে 5 ভাগ আর সাদা হচ্ছে 1 ভাগ, এই দুইটার পার্থক্য হচ্ছে 4 ভাগ। এই 4 ভাগের মান হচ্ছে 6 মিটার। দেখেন প্রশ্নে বলা আছে 6 মিটার। তাহলে আমরা ফ্র্যাকশন থেকে কিন্তু পূর্ণ সংখ্যায় চলে আসলাম। এখন আমরা যদি চাই ফ্র্যাকশন আকারে লিখি এক্স ধরে, তাহলে এই দেখেন এইভাবে হবে। এইভাবে করতে গেলে যে সমস্যাটা হয়, এত সিম্পল প্রশ্নে ফর্মাল সমাধান করতে গেলে পরীক্ষার হলে ডাবল থেকে 3 গুণ সময় লাগে। এই জন্য এমসিকিউ পরীক্ষার জন্য ফ্র্যাকশনটাকে বুঝে বুঝে এইভাবে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে, তাহলে মুখে মুখে অ্যান্সার করা যাবে। 4 ভাগের মান যদি 6 মিটার হয়, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত? সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত? সম্পূর্ণ খুঁটিটা কয় ভাগ? এই যে 1 ভাগ আর 5 ভাগ মিলে 6 ভাগ, তাহলে 6 ভাগ সমান সমান কত? দেখেন 4 ভাগের মান 6, তার মানে 1.5 গুণ, যত ভাগ তার 1.5 গুণ হচ্ছে তার মান, তাহলে 6 ভাগের 1.5 গুণ হবে 9 মিটার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। 5 নম্বর প্রশ্নের অ্যান্সার ক, 9 মিটার। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? একটু কমেন্টে রেসপন্স করবেন অবশ্যই। হ্যাঁ, 5 নম্বর প্রশ্নটা সবার উত্তর ক্লিয়ার যে এটার অ্যান্সার 9 মিটার এবং এটা কয়েক সেকেন্ডে পারা যায়। 4 ভাগের মান 1.5 গুণ হলে 6 ভাগের মান 1.5 গুণ মানে 9। 6 নম্বর প্রশ্নের সমাধান করব। কোন সংখ্যার 7-এর 4 অংশ 80 এর সমান? তো 7-এর 4 অংশ 80 এর সমান যে কোনো প্রশ্নে এরকম থাকলে এই যে 4 ভাগের মান 80 হলে 1 ভাগের মান 20, 7 ভাগের মান হচ্ছে 140। এইভাবে দ্রুত পারা যায়, কিন্তু এটা বোঝার জন্য বেসিকটা হচ্ছে এইরকম
7/4 অংশ সমান সমান 80। তাহলে এক অংশ বা পুরাটা সংখ্যাটা মিলে হচ্ছে 80 গুণন এই ফ্র্যাকশনটা ওই পাশে যে উল্টে যাবে, উল্টে গেলে উপরে 7 নিচে 4, এই যে 4 দিয়ে ভাগ করলে 20 আর এই যে 7 দিয়ে গুণ করলে 140। তার মানে এই সংখ্যাটা হচ্ছে 6 নম্বরের 140। অঙ্কের অ্যান্সার মিস্টেক আছে, ঠিক আছে, এই এখানে অপশনে অ্যান্সার দেওয়া নাই, অ্যান্সার তুলতে মিস্টেক করছে আর কি। তো যাই হোক আসি, এই প্রশ্নের অ্যান্সার হবে 140, ঘ নম্বর অপশনে 140 হবে। কারেকশন একটু করে নেবেন। 7 নাম্বার কি আছে? 7 নাম্বার আছে যে বসির তার সঞ্চয়ের 5-এর 1 অংশ দিয়ে একটি বাড়ি কিনে এবং বাড়ির মূল্যের 3-এর 1 অংশ কম দিয়ে একটি গাড়ি কিনে। বাড়ি ও গাড়ির জন্য সে তার মোট সঞ্চয়ের কত অংশ খরচ করলো? ঠিক আছে, আচ্ছা, তাহলে এই প্রশ্নটার ভাষাটা আগে বুঝুন। এই প্রশ্নের ভাষাটা বুঝতে পারতেছেন? দেখেন তো, তাহলে সঞ্চয়ের এই বসির তার সঞ্চয়ের 5-এর 1 অংশ দিয়ে একটি বাড়ি কিনলো। তাহলে সঞ্চয় হচ্ছে একটা টাকা আছে, সে কত টাকা জানি না, কিন্তু এই টাকাটার 5/1 দিয়ে একটা বাড়ি কিনলো। এরপর আছি, এবং বাড়ির মূল্যের 3-এর 1 অংশ কম দিয়ে একটি গাড়ি কিনে। তাহলে বাড়ির মূল্য যেটা আছে তার থেকে 3/1 যদি কম দেয়, সেই টাকা দিয়ে সে দেখ কি ব্যাপার, এখানে তো নাই 7 নম্বরে সমস্যা নাই। তাহলে বাড়ি ও গাড়ির জন্য সে তার মোট সঞ্চয়ের কত অংশ খরচ করলো? তাহলে 3-এর 1 অংশ কম দিয়ে, তার মানে কি, যদি আমরা ক্যালকুলেশন করি 5-এর 1 অংশ দিয়ে গাড়ি কিনে, তাহলে থাকে কত, 5-এর 4 অংশ, তাই না? উত্তর কি চাইছে, খরচ করলো সঞ্চয়ের কত অংশ, সে তার মোট সঞ্চয়ের কত অংশ, বানানটা এখানে ক্লিয়ার হবে, কত অংশ খরচ করলো। তাহলে এই যে প্রথমের 1 অংশ বাড়ি কেনার খরচ আর পরবর্তীতে গাড়ি কেনার খরচ, এই দুই খরচ মিলেই তো হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার হচ্ছে মোট খরচ। মহন্ত কুমার গেইন বলছেন কত পৃষ্ঠা? এইটা হচ্ছে আমাদের ভগ্নাংশ অধ্যায়ের প্র্যাকটিস পার্ট, যেটা আমাদের 124 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্ন আছে। তাহলে 5-এর 1 এবং বাড়ির মূল্যের, আচ্ছা আমরা যদি এটাকে টোটাল টাকাটাকে ধরি 15, তাহলে 15 হচ্ছে 3 টাকা দিয়ে বাড়ি কিনলো, আর 3-এর 1 কম দিয়ে, মানে যদি টোটাল টাকাটাকে 15 টাকা ধরি, আমি আবার পরবর্তী ফ্র্যাকশন আকারে বোঝাই দিব, টোটাল যদি 15 টাকা হয়, তাহলে 5/1 মানে বাড়ি কিনতে তার খরচ হয়েছে 3 টাকা, 3 টাকা বা 300 টাকা বা 3 কোটি টাকা, যাই হোক। এখন গাড়ি কিনতে কত টাকা খরচ হয়েছে খেয়াল করেন। গাড়ির সময় কি বলতেছে, বাড়ির মূল্য কত, 3 টাকা, 3-এর 1 অংশ কম দিয়ে, তাহলে 3 টাকার 3-এর 1 অংশ মানে হচ্ছে 1 টাকা কম। 1 টাকা কম মানে কি, 3 টাকা থেকে 1 টাকা বাদ দিলে 2 টাকা দিয়ে, 2 টাকা দিয়ে কি করলো, একটা গাড়ি কিনলো। তাহলে গাড়ির দাম হচ্ছে এই যে 2 টাকা। তাহলে মোট খরচ হলো কত টাকা, তার সঞ্চয়ের মোট খরচ হলো, শুরুতে বাড়ি কিনছে 3 টাকা, গাড়ি কিনলো 2 টাকা, মানে 5 টাকা। এখন উত্তর কি যাচ্ছে, বাড়ি ও গাড়ির জন্য সে তার মোট সঞ্চয়ের কত অংশ খরচ করলো? তাহলে 3 টাকা 2 টাকা মিলে 5 টাকা যেহেতু তার খরচ হলো, তাহলে মোট সঞ্চয় হচ্ছে 15 টাকা আমরা ধরছি। তাহলে 15-এর উপরে 5 টাকা, তার মানে হচ্ছে 3/1 ভাগ। তাহলে সে তার সঞ্চয়ে 3/1 খরচ করছে। এখানে টাকা ধরে অঙ্কটা যত সহজে বোঝা যাচ্ছে, এটা ফ্র্যাকশন ধরে বুঝতে গেলে একটু সময় লাগবে। কিরকম দেখেন, ধরেন আছে যে তার টোটাল টাকা কত আমরা জানি না, এক্স ধরে করতে পারি, আবার 5-এর 1 অংশ হচ্ছে বাড়ি, তাহলে গাড়ি কত হবে,
গাড়ি হবে এই যে 5/1 এর 3/1, মানে কত হবে 3×5 = 15, 15/1 এটা কম। তাহলে টোটাল গাড়ির দাম হচ্ছে 5/1, বাড়ির দাম 5/1, এখান থেকে এটা বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলে কি হচ্ছে 3 থেকে 1 বাদ দিলে 2, এইটা হচ্ছে তার বাড়ির দাম, গাড়ির দাম। যে কোনো একটা কলম লাগবে। তো আসি, দেখেন আমাদের অ্যান্সার কি চাইছে। অ্যান্সার চাইছে, দেখেন এটা যদি ফ্র্যাকশন ধরে আবার একটু বোঝাই দিই। 15 টাকা কেন ধরলাম জানেন? 15 টাকা ধরার লজিকটা বলি, যারা মেন অধ্যায় করছেন। এই যে 5/1 ভগ্নাংশ, 5/1 আর 3/1 ভগ্নাংশ, এই 5 আর 3 দুইটার লসাগু হচ্ছে 15। এই জন্য আমরা মোট সঞ্চয়টাকে 15 টাকা ধরে হিসাব করছি। আর যদি আমরা এখন ভগ্নাংশ ধরে করি, তাহলে বাড়ির দাম হচ্ছে 5/1 আর গাড়ির দাম হবে, এই গাড়ির দামটা কত? গাড়ির দামটা হবে 5/1 মাইনাস 5/1 এর 3/1। এই যে 5/1 এর 3/1 অংশ কম, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে দেখলাম 15/2 হচ্ছে। তাহলে বাড়ি আর গাড়ি মিলে মোট খরচ কত? এইভাবে করতে গেলে কিন্তু সময় বেশি লাগবে। এই জন্য ভগ্নাংশের অধ্যায়ে এরকম একাধিক ভগ্নাংশ আসলে হরগুলোর লসাগু করে মোট ধরে হিসাব করা সব থেকে সহজ। তাহলে এই 5/1 যোগ 15/2, তাহলে দেখেন 15/3 যোগ 15/2, কাটাকাটি গুলো হচ্ছে 15/5, তার মানে হচ্ছে এই যে 3/1। তাহলে মোট সঞ্চয়ের খরচ হলো তার 3/1 3/1 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন। 4 নম্বরটা কি ক্লিয়ার? 8 নম্বরকে বলছে, 7 নম্বরটা আসা ক্লিয়ার। 8 নম্বর হচ্ছে প্রতি বছর গাছের উচ্চতা 4/1 করে বৃদ্ধি পায়। বর্তমানে একটা গাছের উচ্চতা যদি 32 সেন্টিমিটার হয়, তাহলে 2 বছর পরে উচ্চতা কত হবে? খেয়াল রাখেন যে এই যে কেউ যদি এখানে 32-এর 4/1 গুণন 4/1 দেন, তাহলে কিন্তু হবে না, ভুল অ্যান্সার হবে। কেন? কারণ প্রতি বছর 4/1 বৃদ্ধি পায়, তার মানে বিষয় হচ্ছে যে প্রথম বছরে বৃদ্ধি পাচ্ছে 8, তার মানে 32 যোগ 8 সমান সমান 40। দ্বিতীয় বছর যখন বাড়বে, তখন 32-এর 4/1 বাড়বে না, তখন কিন্তু এই 40-এর 4/1, তার মানে হচ্ছে 10 বাড়বে। তাহলে হবে কত 2 বছর পরে? শুরুতে ছিল 32, তারপরে হলো 40, এরপরে আবার বাড়লো 10, তার মানে হয়ে যাবে 50। তাহলে 8 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ 50। এইরকম ইউনিক প্রশ্ন এবং মাথা খাটানোর প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় আসে। তো ভুল হওয়ার জায়গাগুলোতে খুব গুরুত্ব দিতে হবে যে এইখানে ভুল করা যাবে না। 32-এর 4/1 দুইবার হিসাব করা যাবে না। কারণ কি দেখেন 32-এর 4/1 মানে 8, 1 বছরে 8, তাহলে 2 বছরে 16, তাহলে 32 আর 16 যোগ করলে হচ্ছে 48। দেখেন কনফিডেন্টলি 48 অপশনের প্রথমে শুরুতে দেওয়া আছে, 48 কিন্তু ভুল অ্যান্সার। তো এই রকম ভুল উত্তর দিয়ে এসেও অনেকে অতিরিক্ত কনফিডেন্স দেখায়, সেই ভুল যেন আপনি না করেন। 9 নম্বর দেখেন, 9 নম্বর বলছে যে 5টি 10 টাকার নোট, 10টি 20 টাকার নোট ও 4টি 50 টাকার নোট একত্রে 18টি 100 টাকার নোটের কত অংশ? তো একত্রে বলছে মানে কি, এই পর্যন্ত সবগুলো একসাথে আর এগুলা পরে একসাথে, তাহলে অংশের কত অংশ? নোটের বলছে না, যার সঙ্গে রয়েছে থাকে সেটা নিচে বসে, তার মানে 18টা 100 টাকা এটার নিচে বসবে। আর উপরে কি 5টা 10 টাকার নোট মানে 50 টাকা, 10টা 20 টাকার নোট মানে হচ্ছে 20×10 200 টাকা, আর 4টা 50 টাকার নোট মানে 200 টাকা। তাহলে নিচে হচ্ছে 1800 টাকা, উপরে 200 200 400, আর 50 মানে 450 টাকা। এইটা কাটাকাটি করলে হচ্ছে 4/1 তাহলে ফ্র্যাকশন হচ্ছে 4/1। 9 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 4/1। তাহলে এখানে শেখার বিষয় কি? এখানে শেখার বিষয় হচ্ছে যে কোনটা নিচে বসবে কোনটা উপরে বসবে। যার সঙ্গে তুলনা করে ওটা নিচে বসে, আর যাকে তুলনা করে তাকে উপরে বসে। এটা সবগুলাই মিলে একত্রে, এই জন্য সবগুলাই টাকার সাথে নোট গুণ করে যোগ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আশা করি ক্লিয়ার। নেক্সট আসে 10 নম্বর। পানি সহ একটি পাত্রের ওজন 46 কেজি, 4/1 পানি থাকলে পাত্রটির ওজন 13 কেজি হয়। তাহলে বলছে শুধু পাত্রের ওজন কত? এই টাইপের প্রশ্ন কি আপনারা কোনো পরীক্ষায় দেখতে পান, নাকি কোনো পরীক্ষা আসে না? বলেন দেখি, এই প্রশ্নের উত্তর কত বলতে পারবেন?
এই প্রশ্নের অ্যান্সার কত বলেন? ওকে, তাহলে আমরা আসি এই প্রশ্নের উত্তর দিব। পানি সহ একটা পাত্রের ওজন 46 কেজি, তার মানে এই 46 কেজিতে এই পাত্রটারও ওজন আছে, আবার পানিও আছে, সবকিছু মিলে 46 কেজি। এখন 1/4 পানি থাকলে, 1/4 পানি থাকলে মানে কি, যে এই পাত্রটার ফুলটাতে পানি না থেকে যদি 4 ভাগের, এই যে অর্ধেক, অর্ধেকের এক, এই যে এইটুকু যদি পানি থাকে, আর এই 3টা যদি খালি থাকে, এই সবগুলো যদি খালি থাকে, তাহলে কি হয়? তাহলে ওজন হয় 13 কেজি। উত্তর কি চাইছি? বলতে শুধু পাত্রের ওজন কত। তাহলে আমাদের এই অঙ্কগুলা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে কি, এই বাকি খালি অংশটাতে পানি ঢুকায় হিসাব করা, আর একটা হচ্ছে কি, যে কতটুকু পানি খালি হয়ে গেল সেটা হিসাব করা। ধরেন 46 কেজি থেকে 13 কেজি যদি বাদ দেই, তাহলে হচ্ছে 33 কেজি। এই 33 কেজি কি? শুধু পানি। কেন? কারণ এইখানে ফুল পাত্রটার ওজন যুক্ত আছে, এইখানে পানি কম আছে, কিন্তু পাত্রটাকে তো কেটে অর্ধেক করা হয় নাই, পাত্রটা ফুল আছে। এই কারণে এই 13 কেজির মধ্যে পানি আর পাত্র ফুল আছে, 4/1 পানি আর পাত্র ফুল আছে, আর এখানে ফুল পানি ফুল পাত্র আছে। তাহলে আমরা দেখতেছি যে 33 কেজি খালি হয়ে গেল। এটা কি? এটা হচ্ছে এই অংশ আর এই দুই অংশ, এখানে 3 অংশ কিভাবে বুঝলাম? দেখেন, টোটাল পাত্রটাকে আগে অর্ধেক করলাম, এই পাশে অর্ধেক, ওই পাশে অর্ধেক, আবার অর্ধেক করলাম, তাহলে এখানে 4/1 ভাগ, এই যে উপরে 4/3 ভাগ, তাহলে এই 4/3 ভাগ ইকুয়াল টু 33 কেজি। কেন বুঝতে পারছেন সবাই? কারণ এই টোটালটাকে 4 ভাগ, এর মধ্যে উপরে 3 ভাগে যে খালি হয়ে গেল, ওইটার ভ্যালু হচ্ছে 33 কেজি। কারণ তখন তো পাত্র খালি হয়ে গেছে, বাট পাত্রটা তো ফুল আছে, পানি শুধু পড়ে গেছে। এক অংশ সমান সমান মানে পুরো পাত্রটাতে কতটুকু পানি ধরবে, 33 গুণন উপরে 4 নিচে 3, কাটাকাটি করলে হচ্ছে 44 কেজি। এই পুরো পাত্রটাতে যখন ফুল পানি ছিল তখন 44 কেজি পানি ছিল। তাহলে পাত্রের ওজন কত হবে? পাত্রের ওজন হবে 46 মাইনাস 44 সমান সমান 2 কেজি। তাহলে এই 10 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 2 কেজি। এই প্রশ্ন যে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় আসে, কিভাবে করেন? অনেকে আইডিয়ার উপর মারিয়ে দিয়ে আসেন, অনেকে ধরেন আছে ভুল লজিক দিয়েও ওইটা অ্যান্সার দিয়ে আসেন, অনেকে আবার তাড়াহুড়া করতে যা ভুল করেন, অনেকে পাশের জনের দেখে লেখেন, অনেকে আবার হচ্ছে অ্যাকুরেটলি অ্যান্সার বাই করতে পারে। তো অ্যাকুরেটলি অ্যান্সার বাই করার টেকনিকটা হচ্ছে এই যেটা বললাম, যে খালি অংশটার একটা হিসাব করে শুধু পানিগুলোর হিসাব একটা, তাহলে পাত্রগুলোর হিসাব বাইরে হয়ে যাবে। আর একটা হচ্ছে কি, যে এই যে 13 কেজি আছে না, 13 কেজি যেহেতু 4/1 ভাগ, তাহলে 4/4 ভাগ পুরোটা থাকলে কি হতো, 4×13 52। কিন্তু সমস্যা হচ্ছে যে ওই 52-র মধ্যে পাত্রটা 4 বার আছে। কেন? কারণ এই 13-র মধ্যে পাত্রটা একবার আছে, তারপরে 13-র মধ্যে পাত্রটা আবার আছে, তারপরে পাত্রটা আবার আছে। তাহলে আমাদের 46 কেজি ওজন ছিল, তাহলে এই যে 6 কেজি বেশি হলো, এটা কি? এখানে 3বার 3টা পাত্র অতিরিক্ত। তাহলে 3টা পাত্র যদি 46 কেজি হয়, 6 কেজি হয়, তাহলে একটা পাত্র হচ্ছে 4 কেজি। মানে এই জিনিসটা 3টা পাত্রের বিষয়টা লজিক্যাল কম মনে হয়, এই জন্য শুরুতে যেটা বললাম এটা বেশি লজিক। চিত্রটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? নাশিদ হাসান বলছেন কাটাকাটি নিয়ে একটা ক্লাস চাই। কাটাকাটি নিয়ে ইউটিউবে ক্লাস আপলোড দেওয়া আছে। 11 নাম্বার দেখেন, একটা পতাকা দণ্ডের 3-1 অংশ লাল, 5-1 অংশ সবুজ, বাকি অংশ সাদা। সাদা অংশের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে পতাকা দণ্ডের দৈর্ঘ্য কত? এই অঙ্কগুলা 2-3 ভাবে করা যায়। এটা হচ্ছে এক্স ধরে, আর একটা হচ্ছে মোট ধরে। এই মোট ধরার সময় কি করতে হয়, হরগুলোর লসাগুকে টোটাল ধরতে হয়। যেমন 3 আর 5, আর তো ভগ্নাংশ নাই, তাই না? তাহলে 3 আর 5-এর লসাগু হচ্ছে 15। মনে করি 15 অংশ হচ্ছে টোটাল তার দৈর্ঘ্য। তাহলে 3-1 অংশ, এই 15-এর মধ্যে 3-1 মানে হচ্ছে 5, আবার ওই 15-এর মধ্যে 5-1 মানে হচ্ছে 3। তার মানে এইটা হচ্ছে লাল আর এইটা হচ্ছে সবুজ। আর কি আছে? বাকি অংশ। বাকি অংশ কত? 5 আর 3 মিলে 8, টোটাল 15 অংশ, তার মধ্যে 8 অংশ যদি এই দুটা হয়, তাহলে বাকি অংশ হবে 7। এই 7 অংশ হচ্ছে কি সমান সমান সাদা। এই 7 অংশ সাদা, এর ভ্যালু দেওয়া আছে 7 মিটার। মিলে গেছে। 7 অংশ যদি 7 মিটার হয়, উত্তর কি চাইছে? পতাকা দণ্ডের দৈর্ঘ্য কত? তাহলে পতাকা দণ্ড ছিল আমরা ধরছি 15 অংশ, তাহলে 15 অংশ সমান সমান 15 মিটার।
মনে হচ্ছে না অনেকগুলো কাজ করলাম, কিন্তু এটা কোনো ফ্র্যাকশনের জটিলতা না থাকার কারণে কয়েক সেকেন্ডে করা যাবে, যেহেতু এটা সবগুলাই পূর্ণ সংখ্যার হিসাব। কিন্তু এটা আমরা যদি ফ্র্যাকশন আকারে করতে যাই তাহলে কি হবে, এক অংশ থেকে বিয়োগ করতে হবে 3 এর 1 অংশ মাইনাস 5 এর 1 অংশ, মানে ওই দুটো অংশ বাদ দিতে হবে। তাহলে এইটা যেটা আসবে সেটার ভ্যালু হচ্ছে 7 মিটার। তাহলে আসলে এখানে কিন্তু একই কাজ করতে হয়, 3 5 এর লসাগু 15, 15 কে 15 মাইনাস 3 5 15, 5 3 15, ঠিক আছে, ইকুয়াল টু 7 মিটার। তাহলে এখানে আসতেছি 15 থেকে 5 3 8 বাদ দিলে 7, 7 অংশ সমান সমান 7 মিটার। তাহলে এক অংশ সমান সমান কত, এক অংশ সমান সমান 7 গুণন এই নিচের 15 উপরে যাবে, উপরের 7 নিচে, 7 7 কাটা 15 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তো এটা হচ্ছে ভগ্নাংশের স্টাইলে কাজ, আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা ধরে কাজ। তো এই ধরনের প্রশ্নগুলো পরামর্শ থাকলো হরগুলোর লসাগুটাকে মোট ধরে হিসাব করবেন, তাহলে দ্রুত অ্যান্সার বাইরে হবে। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে আমরা নেক্সটে আসি। কোন দোকানদার 260 কেজি চালের 5 3 অংশ বিক্রয় করে অবশিষ্ট চাল 4 ভাগে ভাগ করে রেখে দিল, প্রতি ভাগে কত কেজি চাল রাখলো? প্রশ্নটার ভাষাটা আবার পড়ি। কোন দোকানদার 260 কেজি চালের 5 3 অংশ বিক্রয় করে, তাহলে 260 এর যদি 5 3 বিক্রি করে, অবশিষ্ট চালের কথা বলছে, তাহলে আমাদের তো কতটুকু বিক্রি করছে ওটা জানার দরকার নাই, কতটুকু অবশিষ্ট আছে ওটা বার করি। এই যে 5 3 যেহেতু বিক্রি হয়ে গেছে, তাহলে 5 2 আছে অবশিষ্ট, এটা তো অবশিষ্ট হয় চাল 4 ভাগে ভাগ করলো, তাহলে এটাকে হিসাব করি। আচ্ছা 4 ভাগে ভাগ করা মানে 4 1 দ্বারা গুণ করলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হলো, রেখে দিল, প্রতি ভাগে কত কেজি চাল পড়লো। এই দেখেন 4 এর 1 ভাগ কেন করলাম, কারণ 4 ভাগ করলো মানে কি 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ মানে 4 এর 1 দিয়ে গুণ। এটা করার কারণে এই যে এইভাবে সরাসরি কাটাকাটি করা যায়, ঠিক আছে। তাহলে 5 5 25, 5 2 10, 2 2 কাটা, আর 2 দিয়ে হলো 26, তাহলে এই যে 26 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে 12 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 26। ফ্র্যাকশনের বিষয়গুলো আপনি যত দ্রুত একসাথে করবেন তত আপনার জন্য সুবিধা হবে, ঠিক আছে। নেক্সট আসি 13 নম্বর। 13 নম্বর কি বলতেছে, কোন সংখ্যার 3 এর 1 অংশ সংখ্যাটির 5 এর 1 অংশ অপেক্ষা 4 বেশি। এই জিনিসটা এই দেখেন 3 আর 5 এর লসাগু হচ্ছে 15, 15 হলে 3 5 15, এখানে 5 ভাগ, এখানে হচ্ছে 3 5 15 3 ভাগ, তাহলে বিয়োগ করলে হচ্ছে 2 ভাগ, 2 ভাগে যদি 4 হয় তাহলে 1 ভাগে হচ্ছে 2, আর উত্তর চাইছে কি কোন সংখ্যার টোটাল সংখ্যাটা কত, এই 15 ভাগ, তাহলে 15 ভাগে হচ্ছে 15 2 30, 30 হচ্ছে অ্যান্সার। তো এরকম ফ্র্যাকশন থাকলে হরগুলোর লসাগুটাকে টোটাল ধরতে হয়, তার মানে 15 ভাগ হচ্ছে পুরো সংখ্যাটা। 15 ভাগ কেন, কারণ 3 আর 5 এর লসাগু হচ্ছে 15। এখন এখান থেকে আমরা দেখবো যে 15 এর 3 ভাগের 1 ভাগ মানে 5 ভাগ, আর 15 ভাগের 5 ভাগের 1 ভাগ মানে 3 ভাগ। এই 5 ভাগ আর 3 ভাগ সমান সমান 2 ভাগ, এইটার ভ্যালু দেওয়া আছে 4, তাহলে 1 ভাগের ভ্যালু হবে 2 আর 15 ভাগের ভ্যালু হবে 30। এটাই আমরা করছিলাম দ্রুত, যত বুঝবেন তত এমনিতেই শর্টকাট হয়ে যাবে। এটা লিখে করলে ধরি x সংখ্যাটা, তাহলে x/3 মাইনাস x/5 সমান সমান 4, তাহলে 3 আর 5 এর লসাগু 15, 3 5 15, 5x মাইনাস 3x সমান সমান 4, 2x ইকুয়াল টু 60, x ইকুয়াল টু 30। এটা যে বেশি সময় লাগবে বিষয়টা এরকম না, কিন্তু এখানে করার সময় বুস্টটা কাজ করতেছে কম, ফরম্যাটটা কাজ করতেছে বেশি, আর এখানে হচ্ছে পুরো সংখ্যাটা ফিল করা যাচ্ছে। তো খেয়াল রাখবেন ভগ্নাংশের অঙ্কে পূর্ণ সংখ্যা দিয়ে কাজ করলে মাথা কাজ করে বেশি। 14 নম্বর, আর মাত্র আমরা 3টা অঙ্ক করব। একটি ভগ্নাংশের 1/4 থেকে 4 বিয়োগ করলে 20 হয়, সংখ্যাটি কত? দেখেন 1/4 থেকে 4 বিয়োগ করার পরে যদি 20 হয়, তাহলে বিয়োগ করার আগে কত ছিল, 24 ছিল। 1/4 যদি 24 হয়, তাহলে ফুল সংখ্যাটা হবে 4 24 96। এই অঙ্ক লেখালেখি ছাড়া এইভাবে। আর যদি এক্স ধরে করতে চান, ধরি সংখ্যাটা এক্স, তাহলে এক্স এর 4 ভাগের 1 ভাগ -4 ইকুয়াল টু 20, তাহলে x/4 ইকুয়াল টু 24, এক্স এর মান হচ্ছে 24 গুণন 4 সমান সমান 96। যে কাজটা করলাম এই কাজটাই মুখে মুখে করা যায়, ঠিক আছে। তাহলে 14 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 96। 15 নম্বর দেখেন, ষষ্ঠ শ্রেণীর অঙ্ক। কোন ব্যক্তি তার সম্পত্তির 8 এর 1 অংশ স্ত্রীকে, 2 এর 1 অংশ পুত্রকে ও 4 এর 1 অংশ মেয়েকে দান করলেন। এখানে কিন্তু কোথাও বলে নাই যে অবশিষ্ট, মানে সরাসরি টোটাল অংশের হিসাব। তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 60,000 টাকা, মোট সম্পত্তির মূল্য নির্ণয় করুন।
এই যে হর 8, 2 আর 4, এদের লসাগু কিন্তু 8। 8 যদি হয় লসাগু, তাহলে এই 8 ভাগের 1 ভাগ মানে 1 অংশ, এই 2 ভাগের 1 ভাগ মানে 4 অংশ, মানে 8-এর 4 অংশ। এই 8 থেকে হিসাব হচ্ছে। হ্যাঁ, 1 অংশ ও 2 ভাগের অর্ধেক মানে 4 অংশ, আর এ কত, তার 1 অংশ মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ মানে 2 অংশ। তাহলে এই 3 জনে মিলে পাচ্ছে 4 2 6 একে 7 অংশ। তাহলে বাকি থাকতেছে কত? বাকি থাকতেছে 1 অংশ। এই 1 অংশের ভ্যালুই হচ্ছে অবশিষ্ট সম্পত্তি 60,000 টাকা। উত্তর কি যাচ্ছে মোট সম্পত্তি কত? মোট সম্পত্তি তো 8 অংশ। 8 অংশ সমান সমান এই যে 60,000-এর সাথে 8 গুণ করলে 4,80,000 টাকা। তাহলে 15 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এই যে 4,80,000 টাকা। খ। আর যদি ফ্রাকশন ধরে করতে চান, ওই যে 1 অংশ মাইনাস এদের 3 জনেরটা বিয়োগ করতে হবে। 8-এর 1 যোগ 2-এর 1 যোগ 4-এর 1, এইটা সমান সমান হচ্ছে 60,000 টাকা। এখান থেকে ক্যালকুলেশন করলে 1 অংশের মান বাইর হবে, যেটা সেটা আছে। ঠিক আছে, খুব বেশি জটিল না, যেভাবে করবেন বুঝলে সহজ। লাস্ট ওয়ান আজকের আমাদের এই প্র্যাকটিস পার্ট অংশের। 16 নম্বর বলছে যে একটা প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর 2। হর ও লব উভয় থেকে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে 4-এর 1 যোগ করলে যোগফল 1 হয়। ভগ্নাংশটি কত? 21 সালের প্রশ্ন। তাহলে প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর 2, তাহলে উপরে যদি এক্স হয়, নিচে হচ্ছে ভগ্নাংশের হর ও লব। দেখেন হর আগে বলছে, তার মানে হর বড়, তার মানে একটা এক্স একটা x + 2। হর লব উভয় থেকে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে 4-এর 1 যোগ করলে যোগফল 1 হয়। বাবা, এখান থেকে হর লব উভয় থেকে 3 বিয়োগ করলে, এই যে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সাথে 4-এর 1 যোগ করলে যোগফল 1 হয়। ভগ্নাংশটি কত? এই যে প্রশ্ন মতে লাইনটা এরকম। তাহলে আসি, এখানে উপরে থাকতেছে x - 3, এখানে নিচে থাকতেছে x - 1। এই +4টা ওই পাশে চলে গেলে মাইনাস হবে। 1 টাকা থেকে 4-এর 1 চলে গেলে 4-এর 3 হয়। আর গুণ করে নিলে 4x - 12 = 3x - 3। এই পাশে x চলে আসলে 12টা ওই পাশে গেলে 9। তাহলে x এর মান যদি 9 হয়, শুরুতে আমাদের ভগ্নাংশ কিন্তু এটা ছিল, একটা x একটা x + 2। তাহলে উপরে হচ্ছে 9 আর নিচে হচ্ছে 9 এর থেকে 2 বেশি, মানে 11। তাহলে 16 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, উপরে 9 নিচে হচ্ছে 11। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমাদের আজকের সমাধান এই পর্যন্তই। আগামী প্র্যাকটিস পার্টের সমাধান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করতেছি। তো একটা বিষয় স্মরণ করে দেই সবাইকে, আমাদের এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ক্লাস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা এবং বেল বাটনে চেপে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পেয়ে যায়। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে আমাদের খায়রুলস বেসিক ম্যাথ বইয়ের প্রত্যেকটা প্র্যাকটিস পার্টের ভিডিও সমাধান আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। এছাড়াও আমাদের এই পুরো বইটা, এই 1000+ পৃষ্ঠার বইয়ের সবগুলো অঙ্ক সিরিয়ালি ধরে ধরে সমাধানের পেইড কোর্স আছে, যেটা আমি নিজে সব ক্লাস নিচ্ছি। এই পেইড কোর্সের ক্লাসগুলো করতে হলে আমাদের খায়রুলস ম্যাথ ফেসবুক পেজে যোগাযোগ করবেন। লাইভ ক্লাস চলমান আছে, বর্তমানে মাত্র কয়েকটা ক্লাস হয়ে গেছে, এবং ভর্তি হওয়ার সাথে সাথে আগের ক্লাস সব পেয়ে যাবেন এবং পরবর্তী ক্লাস লাইভে জয়েন করবেন। প্রত্যেকটা টপিক ক্লিয়ার করার সাথে সাথে আমরা পরীক্ষা নিচ্ছি, পরীক্ষার মেরিট লিস্ট প্রদান করতেছি। আশা করি আগামী 6 থেকে 8 মাস আমাদের সাথে থাকলে এই বেসিক ম্যাথ বই ক্লিয়ার হওয়ার সাথে সাথে ম্যাথের সব ধরনের বেসিক আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই, শুভরাত্রি।